সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ইন্টারন্যাশনাল সুগার আর্টিস্ট তানজিয়া রশিদ। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আমিও বেশ ভালো আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা জানি যে আপনি একজন শেফ এবং পেস্ট্রি শেফ। সেখান থেকে ইন্টারন্যাশনালি সুগার আর্টিস্ট হওয়ার পেছনের রহস্যটা কি? আমার আসলে 2012 থেকে আমার জার্নিটা শুরু হয়েছে। তো ফার্স্টে ছিল যে আমার বাচ্চাদেরকে আমি বেকড আইটেম ওদের টিফিনে দিতাম। তো তারপর হচ্ছে আমার ওদের যে গার্জিয়ানরা ছিল আমার বাচ্চাদের স্কুলের, তো ভাবিরা তখন বললেন যে ভাবি তুমি তো অনেক ভালো কেক পেস্ট্রি বানাচ্ছো, তো তাহলে তুমি আমাদের বাচ্চাদের জন্য বানিয়ে দাও। তো দেন আমি বাসায় আসলাম, তারপর আমার হাজব্যান্ডকে বললাম, তো সে বললো যে যেহেতু তুমি এতদিন বাচ্চাদের জন্য বানাতা, ইটস ওকে, ইটস ফাইন, বাট এখন যখন তুমি মানে কমার্শিয়ালি কাজ করতে যাচ্ছ বা এটাকে তুমি তোমার পেশা হিসেবে নিতে যাচ্ছ, তো ইউ হ্যাভ টু লার্ন ফার্স্ট। তো তারপরে আমি শিখলাম প্রায় 1 বছরের মতো আমি মানে কয়েকটা জায়গায় কোর্স করলাম বাংলাদেশেই। তো তারপরে হচ্ছে আস্তে আস্তে যখন আমি বুঝতে পারলাম যে ইয়াস আই ক্যান স্টার্ট বাই মাই বিজনেস নাও, তো দেন আই স্টার্টেড ইট। 2012 থেকে শুরু করেছি। 2015-তে হচ্ছে আমার অনলাইনের পেজ খোলা। আমার পেজের নাম কেক বেক। সো ওখান থেকে আমি অনলাইনে অর্ডার নেওয়া থেকে শুরু করে এটা একটা মানে ইয়ে করা। তো তারপর থেকে 2019 থেকে আমি ইন্টারন্যাশনালি কাজ করা শুরু করি। তো বিভিন্ন কম্পিটিশনগুলা, এবং 2020-এ যখন আমাদের কোভিডের একটা ইয়ে ছিল, তো সব তো বন্ধ ছিল। তো তখন ইন্টারন্যাশনালি একটা মানে আমাদের জন্য সুবিধা হয়েছিল যে আমরা যারা ইন্টারন্যাশনালি যে মানে কম্পিটিশনগুলো জয়েন করতে পারতাম না, তারা হচ্ছে মানে হোল ওয়ার্ল্ড ওয়াইড আমরা ওই কম্পিটিশনগুলোতে জয়েন করতে পেরেছি। তো আলহামদুলিল্লাহ তখন থেকেই একটু একটু করে শুরু করে, এবং আমি কুকি আর্টিস্ট হিসেবে মানে 2020, 21, 22, 23 পর্যন্ত মানে প্রত্যেকটাতেই মানে কান্ট্রি স্টার বাংলাদেশ হিসেবে মানে ওন করেছি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডগুলো। তো তারপর মানে এভাবেই আর কি শুরু আমার জার্নিটা। তো এখন তো ডেমনস্ট্রেশন করছি মানে কয়েকটা দেশের সাথে। তো এইভাবে করেই আর কি আমার ইন্টারন্যাশনাল মানে জার্নিটা শুরু হয়েছে। আচ্ছা, এবার একটু কোর্সটার ব্যাপারে জানতে চাই। কতদিনের টাইম পিরিয়ড ছিল কোর্সের জন্য, এবং কেমন এখানে আসলে খরচটার ব্যাপারে একটু জানতে চাই, বিকজ যারা আগ্রহী তারা হয়তো বা এই বিষয়টি আরো ভালোভাবে জানতে পারবেন। হ্যাঁ, এখন তো আসলে মানে অনেক কোর্সের জন্য মানে বেকিং স্কুল বলেন বা কুলিনারি স্কুলগুলো মানে চালু হয়েছে। তো আমরা যখন শিখেছি, আমি যখন শিখেছি 2012 কথা বলছি, তো তখন কিন্তু এত মানে পপুলারিটিও ছিল না। তো ওই সময় হচ্ছে ছোট ছোট কয়েকটা স্কুল ছিল, যেমন আমার সময় ছিল আপন ঘর নামের একটা মানে ইয়ে ছিল, স্কুল ছিল, এটা খুব মানে পপুলার ছিল ওই সময়। তা আমি ওইখানে, তারপর হচ্ছে গৃহসুখন একটা ছিল ওইখানে, তো ওখান থেকে করার পরে তো তারপরে আমি আসলে দেশের বাইরে যে কোর্সগুলো করি, যেহেতু মানে পেস্ট্রি আর্টটাকে আমি একটা আমার প্রফেশন হিসেবে নিতে চাচ্ছিলাম এবং এটাতেই আমার ক্যারিয়ার করতে চাচ্ছিলাম। এবং যেহেতু আমি যেটা বললাম যে ইন্টারন্যাশনালি আমাকে কাজ করতে হয়, সো আমার হচ্ছে যে মানে আগে আমি শিখে নেই, তারপর আমি কাজ করি। তো তারপর হচ্ছে মালয়েশিয়া, তারপর হচ্ছে ইন্ডিয়াতে গিয়ে আমি কয়েকটা কোর্স করেছি। মালয়েশিয়াতে গিয়ে বিশেষ করে হচ্ছে এটাকে কী বলবো, যে সুগার আর্টের যেটা, ওই কোর্সগুলো আমি বেশি ইয়ে করা। তো সেখান থেকেই আর কি করে তারপর বাংলাদেশে এসে মানে কাজ করি। আচ্ছা, এখন তো সবাই দেখা যায় সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ থাকে, আপনার কি পেজ আছে কিনা? হ্যাঁ, আমার পেজ আছে। আমার পেজের নাম হচ্ছে কেক বেক। তো আলহামদুলিল্লাহ ওয়ান অফ দ্য টপ কেক পেজ ইন বাংলাদেশ টিল নাও। আচ্ছা, কেকের তো অনেক পেজ আছে আমাদের বাংলাদেশে, নতুন নতুন অনেক কোম্পানিও খুলেছে। সেই জায়গা থেকে আপনার কেকের কি ব্যতিক্রমী রাখছেন? টেস্টের ব্যাপারে কিভাবে একটু জাস্টিফাই করছেন অন্যদের থেকে? হ্যাঁ, কেকের ব্যাপার এখন ওই যে যেটা বললাম যে 2020-এর পরে থেকে দেখা গেছে যে এত কেক পেজ হয়ে গেছে। তো আমাদের টিকে থাকার জন্য আমরা যারা প্রথম থেকে কাজ করছি বাংলাদেশে অনলাইন বেসে, তো তাদের যেটা ছিল যে আমাদের প্রোডাক্ট অ্যাভেলেবিলিটিটা অনেক কম ছিল। প্লাস আমাদের এখনও যে জিনিসটা যে আমাদেরকে আগে কোয়ালিটি মেনটেন করতে হবে, যে উই ডোন্ট বিলিভ ইন কোয়ান্টিটি,
যে আমার একদিনে 10টা কেক বানাতে হবে বা 15টা কেক বানাতে হবে, নট দ্যাট। যে আমি মানে আমার জন্য যতটুকু সম্ভব যে ওইটুকু মেনটেন করে আমি, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে কোয়ালিটিতে কখনো কম্প্রোমাইজ করি না। এটা আমার হাজবেন্ডের প্রথম থেকেই একটা ইয়ে ছিল যে যেহেতু বাচ্চারা খাবে, কেক কিন্তু মেইনলি বাচ্চাদের জন্যই মানে মানে এবং প্রেফারেবল। আমরা দেখি যে উদযাপনের সময় অনেকে কেক ফেসেও দিয়ে ফেলে। হ্যাঁ, সেটাই। ওই জন্যই যে আমরা তো তখন যেটা করতাম যে যেহেতু আমি আমার হাজবেন্ড দুইজনই আমরা দেশের বাইরে থেকে, মানে বাইরে অনেক যাওয়া হয়, ট্রাভেল করা হয়, তো ওখান থেকে আমি চকলেটগুলো নিয়ে আসতাম, প্লাস হচ্ছে বাটার বা কিছু। তো এখন এখানে বাংলাদেশে পাওয়া যায়, তো একদম নিম্নমানের জিনিসও পাওয়া যায়, আবার হচ্ছে মানে আমরা যারা খুব ভালো করে মানে ভালো জিনিস, তো ওইটা মেনটেন করার পরে একটা সার্টেন কাস্টমার আছে, ওরা যেমন বোঝে যে হ্যাঁ এই পেজে গেলে আমি কোয়ালিটিফুল জিনিসটা পাবো, রাইট? তো তখন দেখা যায় যে আচ্ছা মানে ইভেন হচ্ছে ডিজাইনের ব্যাপারে যেটা মানে বলি, যে যেহেতু আমরা বাইরে থেকে আমি যেহেতু কোর্স করে এসেছি, সো ডিজাইনিংয়ের ব্যাপারেও যে অনেক মানে ডিটেলস ডিজাইনগুলো, মানে খুব মানে সূক্ষ্ম সূক্ষ্ম ডিজাইনগুলো যেহেতু আমি করি। আর কুকির বিষয়ে যেটা বললাম যে 3D কুকি আমি ছাড়া বাংলাদেশে আর কেউ করে না। সো ওই ক্ষেত্রেও যখন ওনাদের যখন একটা শো স্টপার দরকার হয় যে আপু আমি কুকি হিসেবে নিব, অনেকে কেক হিসেবে নেয়, অনেকে কুকি হিসেবে নেয়, যে কুকিটা যেহেতু মানে একটা জিনিস আনলে যে আল্লাহ এটা কুকি, কেউ বিশ্বাসই করতে যায় না যে কুকি দিয়েও এই কাজটা করা যায়। তো সো এই ক্ষেত্রেও আমি একদম মানে আমি বলবো যে ইউনিক, কারণ কুকি দিয়ে এখনো বাংলাদেশে কেউ এমন কিছু মানে করে নাই। তো এই জন্যই আর কি যে কাস্টমারদের ইয়ে থাকে যে না এই পেজটাতে গেলে আমি জানি যে প্রোডাক্টের প্রাইস বেশি হলেও আমি কোয়ালিটিফুল জিনিস পাবো। তো এটা আচ্ছা হচ্ছে ইউনিক জিনিসটা। আচ্ছা, এখন তো কেকের অনেক ভ্যারিয়েশন এসেছে ডিজাইনের ক্ষেত্রেও। কোন কোন ধরনের ডিজাইন এখন বেশি চাচ্ছেন কাস্টমাররা? এখন কেকের বেশি ডিজাইন, টপ ফোয়ার্ড একটা ডিজাইন আছে যেটা হচ্ছে একটু মানে ওই ডিজাইনটা খুব যাচ্ছে। তারপরে আরেকটা হচ্ছে ব্লো কেক একটা আছে যে পেছন থেকে ফু দিবে, ওইটা আচ্ছা। আর কি ইয়েটা মানে মোমবাতিটা নিভে যাবে। তারপর আরেকটা কেক আছে ওইটা উপরে যে একটা মানে তারিখটা থাকে, ওইটাতে আপনার মানে আগুন লাগিয়ে দিলে ওইটা আর কি আচ্ছা। ইয়ে হয়ে যাবে, কেকটা নিচে থেকে বের হয়ে আসবে। তো এই কেকগুলো আছে। আর হচ্ছে প্রিন্টেড এডিবল প্রিন্টেড যে কেকগুলো আছে, ওই কেক তো মানে আজকে থেকে 3-4 বছর যাবত মানে ভেরি পপুলার। এখন আপনি দেশের বাইরেও কাজ করছেন, দেশের বাইরে কাজ করার অভিজ্ঞতা কেমন? হ্যাঁ, দেশের বাইরে কাজ করার অভিজ্ঞতা হচ্ছে ওনারা মানে ওরা কখনো রেসিজমটা করে না। আচ্ছা। হ্যাঁ, যে আমরা যেটা শুনি যে নর্থ আমেরিকা বা ওই সাইডের লোকজন হচ্ছে আমাদেরকে নিতে চায় না বা কিছু। যেহেতু আমি কম্পিটিশন করে আসছি ওদের সাথে, সো কম্পিটিশনের সময় কিন্তু কেউ জানে না যে এই আর্টটা কার বা এই কম্পিটিশনের এই মানে জিনিসটা কার। তো তখন ওইভাবেই ইয়ে করে যখন মানে দেখা যায় যে হ্যাঁ তানজিয়া রশিদ অ্যাজ এ কান্ট্রি স্টার, তো তারপরে হচ্ছে ওরা যখন আমাকে ডেমনস্ট্রেশনের জন্য ডাকে, এবং এখন মোটামুটি 2020 থেকে 24 পর্যন্ত এতগুলা প্রোগ্রাম মানে এতগুলা ওদের সাথে আমার কাজ করা হয়েছে, এবং আমি ইন্ডিয়ায় যে অফলাইনেও মানে প্রোগ্রাম মানে ওয়ার্কশপ করেছি। তো ওরা হচ্ছে খুব ফ্রেন্ডলি, যে একটা ব্যাপার আছে না যে ওকে ফাইন ও বাংলাদেশ থেকে এসেছে ওকে নিব না, বাট না, কখনোই না। যেমন আমেরিকান কেক ডেকোরেটিং একটা ম্যাগাজিন আছে, তো ওইখানে বাংলাদেশি হিসেবে আমিই প্রথম কাজ করলাম, এবং ওদের সাথে করছি। তো ওরা মানে এত সুন্দর করে মানে মানে ওয়েলকাম করে, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। যে এবং আমি পর্তুগালের সাথে, ইউকের সাথে, আর্জেন্টিনা, তারপরে হচ্ছে মেক্সিকোর মানে কয়েকটা ম্যাগাজিনে আমার মানে সাক্ষাৎকার গিয়েছে। এবং আমি আমেরিকান কেক ম্যাগাজিনে, আমি ডেকোরেটিং ম্যাগাজিনে আমি অ্যাজ এ ফ্যাকাল্টি কাজ করছি। বাহ। তো মানে কোনো রকম কোনো অনেক মানে কাজ। হ্যাঁ কোনো অবস্টিকলস ফেস করতে হয় না। যে আমি যখন ইয়ে করি যে আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ ইউ, সো দে ওয়েলকাম মি মানে ভেরি অনেক ওয়েল। সাপোর্টিভ তারা। ইয়া, অনেক সাপোর্টিভ, রাইট। আচ্ছা, নিজেকে অনেক কাজে নিয়োজিত রেখেছেন, ব্যস্ততার অনেক বেশিই থাকে স্বাভাবিক। পরিবারে কে আছে এবং পরিবারের সাপোর্ট কেমন পাচ্ছেন? আমার পরিবারে আমি, আমার হাজবেন্ড, আমার একটা ছেলে, একটা মেয়ে, এটা হচ্ছে আমার পরিবার। কিন্তু মানে বলতে গেলে আমার পরিবার আসলে অনেক বড়, কারণ আমার হাজবেন্ডের ফ্যামিলি অনেক বড়, আমি সেই পরিবারের বড় বউ। যারা এই প্রফেশনে আসতে চান বা যাদের ইচ্ছে আছে, হয়তো বা আর্থিকভাবে তারা সচ্ছল না, কিংবা হয়তো বা অনেকের টাকা আছে, কিংবা কোর্স করতে কোথায় করবেন, কিংবা কিভাবে প্রথম স্টেপটা তারা নিতে পারেন, এই বিষয়ে যদি তাদেরকে একটু পরামর্শ দিতেন।
যারা এখানে আসতে চান আমার মতে তাদের সবচেয়ে বেশি দরকার হচ্ছে উইলিংনেস, হ্যাঁ, যে ইচ্ছা শক্তিটা থাকতে হবে। আর একটা হচ্ছে যে পরিশ্রম করার ধৈর্যটা থাকতে হবে, কারণ এটা আসলে মানে খুবই পরিশ্রমযুক্ত একটা কাজ। যে দেখলে মনে হয় যে ও আচ্ছা এতটুকু একটা জিনিস, কিন্তু দেখা 7-8, নিখুঁতভাবে হ্যাঁ, করাটা নিখুঁতভাবে অনেক করতে টাফ। গেলে আমাদের 7-8 ঘন্টা আমাদের লেগে যায়। এবং কুকি আর্টে যদি আসার কথা বলি, তাহলে আমার হচ্ছে 3D কুকি করার জন্য আমাকে মিনিমাম 7 থেকে 10 ঘন্টা সময় দিতে হয় জিনিসটাকে শুকানোর জন্য। ওকে, আমি যখন এটা তখন আমি দিয়ে দিতে পারছি না, কারণ আমাকে সম্পূর্ণ এডিবল জিনিস দিয়ে আমাকে জিনিসগুলো করতে হচ্ছে। আমার কালার থেকে শুরু করে আমাদের যে রয়্যাল আইসিংয়ের যে ব্যাপারগুলো, ওইগুলা হচ্ছে পুরাটাই মানে এডিবল। সো ওখানে আমাকে অনেকক্ষণ সময় দিতে হয় এবং সবসময় এসি তে কাজ করা। তো যারা আসতে চায় তাদেরকে আমি এই একটা কথাই বলবো যে শিখা তো ইউটিউব থেকেও শেখা যায়, রাইট? কিন্তু প্রপারলি শিখতে হলে প্রপারলি মানে যখন আমি কাজ করব তখন আসলে প্রপারভাবে শিখেই আসা উচিত। এবং বাংলাদেশে বলেন বা বাংলাদেশের বাইরে বলেন, যেখানেই সম্ভব হয় সেখান থেকে আগে নিজে মানে ট্রেন্ড আপ হয়ে দেন কাজে নামা উচিত। যে এখন যেমন মানে অনেকে আছে যে ঠিক আছে কয়েকটা কেক শিখলাম, আমি ইউটিউব থেকে কেক শিখেছি, ওকে আমি এখন অনেক বড় স্টার, রাইট? কিন্তু আমাদের সময় থেকে যারা আছেন বা আমরা যারা একসাথে কাজ করেছি 2012-13 থেকে বা ওই সময়, তো ওনারা এখনো পর্যন্ত আমরা নিজেদেরকে স্টার বলার চিন্তাও করতে পারি না, বিকজ অফ উই হ্যাভ লট টু লার্ন। হ্যাঁ, অনেক কিছু আছে এখনো পর্যন্ত জানিই না। তো এই জিনিসটা থাকতে হবে, এই হাঙ্গারনেসটা থাকতে হবে যে আমাকে শিখতে হবে। আই হ্যাভ টু লার্ন ফার্স্ট। এত ব্যস্ততার মাঝে অবসর সময় পাওয়া হলে কি করা হয়? এত ব্যস্ততার মাঝে অবসর সময় যখন পাই তখন আমি শিখি। মানে আমি শুধু যে আচ্ছা। পেস্ট্রি আর্ট শিখি তা না, মানে আমি যখনই সময় পাই, যেমন আমি মানে কন্টেন্ট রাইটিং এর উপর আমার কোর্স করা আছে, মানে আচ্ছা। করেছি, বিউটিফিকেশনের উপর কোর্স করেছি, রিসেন্টলি ড্রাইভিং লাইসেন্স করলাম, মানে একটার পর একটা। আচ্ছা। মানে আমার আসলে মানে অবসর সময় খালি থাকতে ভালো লাগে না, যদিও অবসর সময়টা খুব কম পাই, বিকজ অফ আমার যেহেতু বাচ্চারাও বড় হয়ে গেছে, এখন ওদেরকে নিয়ে স্কুলে বা কোচিংয়ে একটু মানে ব্যস্ত থাকতে হয়। তারপরে যখন পাই তারপর আমি পড়াশোনা মানে পড়ি। আমি আচ্ছা। অনেক মানে পড়তে পছন্দ করি, গল্পের বই বা গল্পের বই না পেলে এখন তো ফেসবুকে অনেক মানে গ্রুপগুলো আছে, ওইখানে আমি আর আমি লিখি, কন্টেন্ট রাইটিং এর আচ্ছা। সাথে আমি জড়িত আছি। সো আমি বিভিন্ন পেপারে, ম্যাগাজিনে আমার রেসিপিগুলা যায়, প্লাস আমার আর্টিকেলসগুলা যায়, এবং আমার নিজেরও একটা ওয়েবসাইট আছে, ওখানেও আমাকে লেখা হয়তোবা যে মানে আচ্ছা। প্রত্যেক সপ্তাহে না পারলেও মানে 15 ডেজে একবার করে আমি লেখা দিচ্ছি। আচ্ছা, সো তাহলে কি আমরা আগামী বইমেলায় প্রত্যাশা করতে পারি আপনার একটি বই আমরা উপহার পাবো কিনা? আমার ওই যে বললাম যে এত বড় চিন্তা করা, মানে আমি খুব বেশি মানে কি বলবো এটাকে, যে অনেক সেলিব্রেট হয়ে গেছে সেটা চিন্তা করি না। তবে আমি লিখছি নিজের যেহেতু, প্রকাশনা একটা বই তো থাকতেই হ্যাঁ, পারে থাকতেই পারে। ডেফিনেটলি। আমার আছে কতগুলা, মানে কয়েকটা রান্নার বইয়ের মধ্যে আমার আচ্ছা। রেসিপি রয়েছে, এবং যে ঈদ সংখ্যাগুলা যায়, যেমন এবার যে রোজা ঈদে কালবেলা একটা পেপার আছে, ওদের ঈদ সংখ্যায় আমার রেসিপি গিয়েছে। আর পেপারগুলোতে হচ্ছে আমার রেসিপি নিয়মিত যাচ্ছে, এবং রেগুলারলি। হচ্ছে হ্যাঁ আমার আর্টিকেলগুলোও নিয়মিত যাচ্ছে, যে বিভিন্ন লাইফস্টাইল ব্লগিং যেগুলো বলে, ওই লেখাগুলো আমার লেখা হয় খুব। তো আমার মানে এতগুলো মানে রেসিপি জমেছে, মাঝে মধ্যে আমার হাজবেন্ড বলে যে তোমার একটা বই বের করে দিই, কিন্তু আমার কাছে মনে হয় কি যে আমি এখন আসলে প্রিপেয়ার্ড না, আরেকটু আচ্ছা। শিখি, আরেকটু জানি, তারপরে দেখা যাবে ইনশাআল্লাহ। গুণী মানুষদের এটি একটি বিষয় থাকে যে তারা যতই জানেন ততই তারা নিজেকে শূন্য মনে করেন এবং আরো জানার আগ্রহটা তাদের মধ্যে বেশি থাকে। যেহেতু আপনি এই প্রফেশনে আছেন, এই কারণেই জিজ্ঞেস করছি যে যারা হয়তোবা দূর থেকে দেখেন এই প্রফেশনটা, একটা সময় কিন্তু এই প্রফেশনটা অনেক কম ছিল এবং হ্যাঁ, মানুষ তাদের ক্যারিয়ার হিসেবে নিতে অনেক রাইট। দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়তেন, ভালোবাসতেন হয়তোবা, কিন্তু ক্যারিয়ার হিসেবে চুজ করতেন না। এখন সেটা ডে বাই ডে পরিবর্তন হচ্ছে, অনেকের মধ্যে ধারণা আসছে যে না, এটি করেও প্রফেশনালি নেওয়া যায়। তো এই যে চিন্তাধারার পরিবর্তনের পাশাপাশি আদৌ যাদের এখনো চিন্তা ভাবনা আছে যে এটি আদৌ কি প্রফেশনালি নেওয়া যেতে পারে কিনা, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আমরা যখন প্রথমে 2012-13 শুরু করি, তখন তো আসলে এটা কোনো প্রফেশনই ছিল না, রাইট? যেমন মানে আমার নিজেরই এরকম ইয়ে হয়েছে যে ওই যে বললাম যে আমি ব্যাংকে থেকে, তো আমার বাবা মার খুব মন খারাপ হয়েছে যে আমার ছোট বোনও ব্যাংকে চাকরি করে। তো আমার বাবা মার খুব মন খারাপ ছিল যে তুমি মানে ঘরে বসে মানে মানে ঘরে থেকে করছো। তো এখন যেটা ডে বাই ডে হয়েছে যে এটা আসলে আমাদের নিজেদেরই আসলে মন মানসিকতার পরিবর্তনের দরকার।
এবং যারা প্রফেশনালি নিতে চায় তো যেটা বললাম যে অবশ্যই সেটা হচ্ছে ইচ্ছাশক্তি এবং ধৈর্য শক্তি এবং পরিশ্রম করার মন মানসিকতা থাকতে হবে, তাহলেই আমি, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে পাবলিক রিলেশন, যেটা যে ক্লায়েন্টের সাথে যে কমিউনিকেশনের যে স্কিলটা, সফট স্কিলগুলো, এই জিনিসগুলো যদি থাকে তাহলে অবশ্যই প্রফেশন হিসেবে নিতে পারে। এটা মানে খুব মানে একটা ব্রাইট প্রফেশন হিসেবে আমি দেখি অ্যাটলিস্ট। খুব সুন্দর কিছু কথা শুনলাম, খুবই ভালো লেগেছে আপনার সাথে কথা বলে। আই হোপ আপনার ব্যবসাটা আরও বেশি সফল হবে ইনশাল্লাহ আগামীতে, এবং সেই সাথে আপনি আরও সুন্দর সুন্দর কাজ করতে থাকবেন সেই প্রত্যাশাই করছি। ভালো থাকবেন সবসময়। অবশ্যই, থ্যাংক ইউ সো মাচ আপনাকে, এবং থ্যাংক ইউ সো মাচ এটিএন বাংলাকে। আমি এটিএন বাংলার সাথে অনেকগুলো কাজই করেছি, তো আজকে আমাকে চায়ের চুমুকে দাওয়াত দেওয়ার জন্য এটিএন বাংলার টিমকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আশা করছি আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে চায়ের চুমুকে।